নমস্কার, আলোর যাত্রায় স্বাগতম। আলোর আবিষ্কার ও প্রযুক্তিগত রূপান্তর যাত্রার কাহিনীর 10টি পর্বের এটি দ্বিতীয় পর্ব, ধ্রুপদী যুগ, দ্য ক্লাসিক্যাল এরা। এই সময়কাল জ্ঞানের যুগ বা যুক্তির যুগ হিসাবে পরিচিত ছিল। এই সময় প্রাচীন মানবের মনে বুদ্ধি ও চিন্তা শক্তির বিকাশ ঘটে, যা প্রাচীন সভ্যতার বিকাশের দিশা দেখায়। এই সময় প্রাচীন গ্রিস, রোম, চীন, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন সভ্যতার উল্লেখযোগ্য ঐতিহাসিক বিকাশকে অন্তর্ভুক্ত করে। মহান দার্শনিক ও গণিতবিদ যেমন অ্যারিস্টটল, ইউক্লিড, টলেমির মতো বহু চিন্তাবিদ ও তাদের নিরন্তর প্রচেষ্টা ও পর্যবেক্ষণের দ্বারা কুসংস্কারাচ্ছন্ন সমাজকে জ্ঞান, যুক্তি ও তর্কের মাধ্যমে মহাবিশ্বের সত্যতা যাচাই করতে শিখিয়েছিল, যা বৈজ্ঞানিক মানসিকতা জন্ম দেয়। এখন 2024 সালে ফাইবার অপটিক্স, লেজার প্রযুক্তি এবং এলইডি ডিসপ্লের মতো আলোকবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, এছাড়া এআই প্রযুক্তির ইঞ্জিনিয়ারিং শীর্ষ পৌঁছেছে, তা প্রাচীন ধ্রুপদী যুগের বহু দার্শনিক, গণিতবিদের অবদান, যা আজও মানব জীবনকে প্রভাবিত করছে। আর জানব কিভাবে পর্যবেক্ষণ, চিন্তাভাবনা, অনুশীলনের দ্বারা নিজেদের জীবন ও সমাজ বিকাশ ঘটানো সম্ভব। চলুন আমরা জ্ঞানের বা যুক্তির যুগের যাত্রা শুরু করি। পূর্ববর্তী পর্বে আমরা প্রাচীন সভ্যতাগুলি অন্বেষণ করেছিলাম, যেখানে মানবজাতি আগুন, আয়নার মতো আবিষ্কার করে আলোর যাত্রার শুভ সূচনা করেছিল। দ্বিতীয় পর্বে আপনাকে 2500 বছর পূর্বে নিয়ে যাব। 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল 1000 বছর বিস্তৃত। এই সময়কালকে ধ্রুপদী যুগ বা জ্ঞানের যুগ। এই সময় মানব মনে বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণের ক্ষমতা, চিন্তা ভাবনার শক্তি ও যুক্তির দ্বারা বিশ্লেষণের বিকাশ ঘটে, যা দর্শনশাস্ত্র অর্থাৎ ফিলোসফি প্রতিষ্ঠানের মঞ্চ। এই যুগের শুরুটা ছিল কুসংস্কার বনাম বিজ্ঞানের মিশ্রণ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও সাংস্কৃতিক উন্নয়ন ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়া মানব সমাজ তাদের জীবনধারা পরিবর্তন করেছিল। এই সময় আগুন ও প্রাকৃতিক আলোর উৎস নিয়ে গভীর পর্যবেক্ষণ, অধ্যয়ন শুরু হয়। তারা তাদের এই আলোচনা, গবেষণাগুলি লিপিবদ্ধ করে বই ও গ্রন্থ হিসাবে সংগৃহীত করতে শুরু করে। আলোর যাত্রায় আগমন ঘটে দার্শনিক, চিন্তাবিদ ও প্রাচীন বিজ্ঞানীদের। তাদের গবেষণাগুলি আলোর প্রকৃতি বোঝার জন্য পরবর্তী বিজ্ঞানীদের উৎসাহিত করে। কিন্তু পরীক্ষামূলক পদ্ধতির ও সরঞ্জামের সীমাবদ্ধতার জন্য আলোকবিজ্ঞানের গতি কিছুটা ধীর হয়ে যায়। সময়কাল খ্রিস্টপূর্ব 384 অব্দে প্রাচীন গ্রিসে শহর স্তাগিরায় অ্যারিস্টটলের জন্ম। তিনি প্রাচীন দর্শনের একজন শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তি। ছাত্র জীবন থেকেই মহাবিশ্বের প্রতি কৌতূহল ও অনুসন্ধান, যুক্তির দ্বারা চিন্তাভাবনা, যা অ্যারিস্টটলকে তার সময়কালীন একজন প্রতিভাবান শ্রেষ্ঠ ব্যক্তিতে রূপান্তরিত করেছিলেন। তিনি এথেন্সে প্লেটোর ছাত্র হিসেবে তার বুদ্ধিবৃত্তিক যাত্রা শুরু করেন। প্লেটোর অধীনে একাডেমিতে তাঁর শিক্ষা ও দার্শনিক ভিত্তিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। অ্যারিস্টটলের লিখিত রচনাগুলি নীতিশাস্ত্র, অধিবিদ্যা, জীববিজ্ঞান এবং রাজনীতি সহ বিভিন্ন বিষয়কে শ্রেণীবদ্ধ করেছিলেন এবং পরবর্তী প্রজন্মের শিক্ষা বিষয়ক শাখাগুলির জন্য একটি কাঠামো স্থাপন করেছিলেন। অ্যারিস্টটল আলো এবং রঙের আচরণ ও প্রকৃতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যদিও তার ধারণাগুলি পরীক্ষামূলক চেয়ে বেশি দার্শনিক ছিল। আলোর অন্বেষণ মূলত পাওয়া যায় তাঁর রচিত মেটিওরোলজি গ্রন্থে। আলো সম্পর্কে এই গ্রন্থে বোঝার মূল বিষয়গুলি: আলোর প্রকৃতি। দৃষ্টির একটি মূল উপাদান হল আলো। আলো না থাকলে আমরা দেখতে পাই না। অ্যারিস্টটল আলোর প্রকৃতি নিয়ে চিন্তা করেছিলেন। আলো একটি মাধ্যমে স্বচ্ছতার সক্রিয়করণ হিসাবে ধারণা করেছিলেন। তিনি আলোকে ভৌত পদার্থ হিসেবে বিবেচনা করেননি। বিশ্বাস করতেন যে আলোর স্বাধীনভাবে কোনো অস্তিত্ব নেই, তবে আলোর স্বচ্ছতার জন্য একটি মাধ্যমের প্রয়োজন।
তিনি পরামর্শ দিয়েছিলেন যে আলো শূন্যস্থানের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে না, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে প্রচারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন। যেহেতু সেই সময়কালীন আলোর অধ্যয়নের জন্য সীমিত ধারণা ও সরঞ্জামগুলি প্রযুক্তিগত ক্ষমতাদিকে প্রাথমিক ও অপ্রাপ্য ছিল, সেহেতু এই ধারণাগুলি পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষার পরিবর্তে পর্যবেক্ষণ এবং যুক্তির উপর ভিত্তি করে লেখা। আলোকের উপর অ্যারিস্টটেলের ধারণাগুলি কয়েক শতাব্দী ধরে অব্যাহত ছিল, তবে সময়ের সাথে সাথে পরীক্ষামূলক পদ্ধতি এবং বৈজ্ঞানিক চিন্তার পরিবর্তিত হওয়ার কারণে সংশোধন করা হয়েছিল, যা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আমরা দেখব বিজ্ঞানী আলহাজেন, কেপলার, গ্যালিলিও এবং ডেকার্তের মতো চিন্তাবিদরা অ্যারিস্টটেলের ধারণাগুলি পুনর্বিবেচনা করেছিলেন। তাদের অভিজ্ঞতাগত এবং পরীক্ষামূলক পদ্ধতির রূপান্তর আলোর বোঝার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে। মাত্র ৬২ বছর বয়সে অ্যারিস্টটেল এই যাত্রা থেকে বিদায় নেই। এরপর ইউক্লিডের আগমন গল্পটিকে আধুনিক দিকে মোড় দেয়। ইউক্লিড ছিলেন একজন গ্রিক গণিতবিদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন আলেকজান্দ্রিয়া, যা প্রাচীন মিশরের অংশ ছিল। আলেকজান্দ্রিয়া তাঁর সময় শিক্ষা ও বুদ্ধিজীবীদের একটি প্রধান কেন্দ্র ছিল। অ্যারিস্টটেলের দার্শনিক পর্যবেক্ষণ এবং যুক্তির বিপরীতে ইউক্লিড গণিত এবং জ্যামিতি দ্বারা আলোকে অধ্যয়ন, বিশ্লেষণ করেন। এইভাবে গণিতশাস্ত্রের প্রবেশ আলোকবিজ্ঞানের রহস্য অনুসন্ধানে প্রধান ভূমিকা পালন করে। তিনি তার চারপাশে জগতের আকৃতি, আকার এবং কোণ দ্বারা মুগ্ধ ছিলেন, এগুলিকে পর্যবেক্ষণ করতেন। তিনি গণিত ও জ্যামিতি দ্বারা আলোকবিজ্ঞানকে বর্ণনা করেছেন। দীর্ঘ গণিতের গবেষণার জন্য তাকে জ্যামিতির জনক বলা হয়। তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোর গবেষণা শুরু করে প্রায় 1724 বছর আগে তাঁর রচিত গ্রন্থ অপটিকা। এটি জ্যামিতি দ্বারা আলোকবিজ্ঞানের নীতি ও আলোর আচরণ বিশ্লেষণ, যা জ্যামিতিক আলোকবিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স এর প্রাথমিক ধারণা। এরপর আলোর এই যাত্রায় আলোকরশ্মি ছিল তাদের পর্যবেক্ষণের মূল বিষয়, যার পরিপ্রেক্ষিতে আলোর প্রসারণ ও আচরণকে বর্ণনা করে। জ্যামিতিক রেখা, বিন্দু, তল এবং কোণের নীতিগুলির সাথে আলোকরশ্মির আচরণের সদৃশতা খুঁজে পান। তিনি অঙ্কন, নকশা এবং রেখাচিত্র ব্যবহার করেছিলেন তার ধারণাগুলি বর্ণনা করার জন্য। আলো সরলরেখায় ভ্রমণ করে এমন বৈপ্লবিক ধারণার প্রস্তাব দেন। বিভিন্ন মাধ্যমে যেমন জল ও শুনে আলোর বৈশিষ্ট্য, আচরণ, প্রতিফলন এবং দৃষ্টি সম্পর্কিত ধারণাগুলি নিয়ে আলোচনা করে, যা আলোকবিজ্ঞানের প্রাথমিক ধারণা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো সরবরাহ করেছিল। তিনি বলেন, আমরা কেবল সেই জিনিসগুলি দেখতে পাই যার উপর আলোক রশ্মি পড়ে। যদি আলোকরশ্মি না পড়ে তাহলে আমরা এটি দেখতে পাব না। তিনি পর্যবেক্ষণ করেছেন যে একটি বৃহত্তর কোণের দেখা জিনিসগুলি আরও বড় দেখায় এবং কম কোণের বস্তুগুলি ছোট দেখা যায়, এবং যেসব বস্তু সমান কোণে থাকে তারা সমান আকারে প্রদর্শিত হয়। যুক্তি, তর্ক ও অনুমানের কাঠামোর উপর ভিত্তি করে তিনি আলোর প্রাথমিক আচরণ ব্যাখ্যা করেন। যদিও আলোর সম্পূর্ণ প্রকৃতি ব্যাখ্যা করার ক্ষেত্রে এর সীমাবদ্ধতা ছিল, আলোর এই জ্যামিতিক ব্যাখ্যা আলোকবিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী ছিল। তিনি যে জ্যামিতিক নীতিগুলি প্রবর্তন করেছিলেন সেগুলি টলেমির মতো বহু উত্তরাধিকারীদের প্রভাবিত করেছিল, যারা আলোকবিজ্ঞানের ক্ষেত্রকে আরও বিকশিত করেছিলেন। টলেমি একজন জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ এবং ভূগোলবিদ। মহাবিশ্বকে বোঝার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিলেন এবং এটি করতে গিয়ে আলোর অধ্যয়নের গভীরে ডুবে গিয়েছিলেন। তিনি আলোর আচরণ গণিত ও ত্রিকোণমিতিক মডেল দ্বারা বিশ্লেষণ করেছিলেন। তিনি আগত আলোকরশ্মির আপাতন কোণ ও প্রতিফলন কোণ গণনা করতেন। আলোকরশ্মির গতিপথের ত্রিকোণমিতিক মডেল তৈরি করেছিলেন, যা প্রতিফলন এবং প্রতিসরণের সুনির্দিষ্ট গণনার উপর ভিত্তি। এইসব ত্রিকোণমিতিক মডেলের চিত্র বা পরীক্ষা সরাসরি সরবরাহ করা অসম্ভব, কারণ সেই সময়কালীন গাণিতিক ধারণাগুলি চাক্ষুষভাবে না হয়ে ধারণাগতভাবে বর্ণনা করা হতো, আর এই ধারণাগুলিকে গ্রন্থের আকারে লিপিবদ্ধ রাখত।
চলুন এই মডেলটির মূল দিকগুলি ব্যাখ্যা করা এক। তিনি জানতেন আলো সরলরেখায় গমন করে, এরপর আয়নার উপরিতলে আগত আলোকরশ্মির এবং প্রতিফলিত আলো এর কোণ পরিমাপ লক্ষ্য করেন, যা পরবর্তী বিজ্ঞানীরা আলোর প্রতিফলন পরীক্ষা দ্বারা প্রমাণিত করেছিল। তিনি পর্যবেক্ষণ করেছেন যে বায়ু, জল বা কাচের মতো বিভিন্ন উপকরণের মধ্য দিয়ে যাওয়ার সময় আলো বেঁকে যায়। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আলোক রশ্মি ঘন মাধ্যমগুলিতে ধীর গতিতে ভ্রমণ করে এবং কম ঘন মাধ্যমগুলিতে প্রবেশের পরে গতি বাড়ায়। তার তত্ত্ব অনুসারে এই ধীর গতির ফলে আলোক রশ্মি ঘন মাধ্যমগুলিতে নিচের দিকে বেঁকে যায়, যা আলোর প্রতিসরণ। তার ঘনত্বের সাথে প্রতিসরণ ব্যাখ্যাটি পুরোপুরি সঠিক ছিল না। পরবর্তীকালে স্নেলের মতো বিজ্ঞানীরা আরও সুনির্দিষ্ট পরিমাপ এবং গণনার উপর ভিত্তি করে আরও সঠিক মডেল বিকাশের পথ প্রশস্ত করেছিল। যদিও টলেমিকে আলোক বিজ্ঞানের ইতিহাসে একটি মূল ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়, আলোক বিজ্ঞান তখনও তার সময়ে প্রাথমিক পর্যায়ে ছিল। আলো সম্পর্কে তখনও প্রতিষ্ঠিত পরীক্ষা, নিয়ম বা উপপাদ্য ছিল না, কিন্তু তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা এবং পর্যবেক্ষণ ভবিষ্যতের অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল। ধ্রুপদী যুগ ছিল চিন্তা এবং অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ কাল, যেখানে আলোকে বোঝার যাত্রা চিন্তাবিদের হাত ধরে শুরু হয়েছিল। আমাদের আলোর ঝলমলে রাজ্যে আরও গভীরভাবে পরিচালিত করেছিল। তাদের ধন্যবাদ। প্রাচীন দার্শনিকদের বিদায় জানানোর সাথে সাথে আমাদের যাত্রার পরবর্তী ইসলামের স্বর্ণযুগে নিয়ে যায়। এখানে আলহাজেনের মতো পণ্ডিতদের সাথে একটি নতুন অধ্যায় শুরু হয়। আমাদের পরবর্তী পর্বে আলো আবিষ্কার ইতিহাসের মধ্য দিয়ে আমরা এই চিত্তাকর্ষক যাত্রা চালিয়ে যাব। আলোর এই যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি যদি বিষয়বস্তুতে মূল্য খুঁজে পান এবং জ্ঞান লাভ করেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার সমর্থন দেখাতে ভুলবেন না। আপনার আগ্রহ আমাকে আপনার জন্য আরও সামগ্রী তৈরি করতে উৎসাহিত করে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ভুল লক্ষ্য করেন, তাহলে কমেন্ট করুন। এই বিজ্ঞানের যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।